हद और बेशुमार आया है। आज फिर तुम पे प्यार आया है, आज फिर तुम पे। हेलो एवरीवन, वेलकम टू आवर চ্যানেল। ভার্সিটির একটা বড় আম গাছের নিচে বসে আছে জাঙ্কুক। বসে বসে সে তার জীবন কাহিনী মিলাচ্ছে। তার জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না, তবে কেন এমন হলো? সে তো শুধুমাত্র একটু ভালো থাকার জন্যই তাকে ভালোবেসেছিল। সেই ভালোবাসার প্রতিদান যে এমন হবে সেটা জাঙ্কুক কল্পনাও করতে পারেনি। যাকে জাঙ্কুক তার সবটা দিয়ে ভালোবেসেছিল, আজ তার জন্যই জাঙ্কুকের নিজের বাড়িঘর ছাড়তে হলো। সেজন্যই জাঙ্কুক থেকে আজ এতটা ঘৃণা করে। মনে পড়ে যায় জাঙ্কুকের 7 বছর আগে সেই ভয়ঙ্কর অতীতের কথা। সালটা ছিল 2017। জাঙ্কুক এখনো পড়ে ঘুমোচ্ছে। জাঙ্কুকের মা মিসেস জিন জাঙ্কুককে ডাকতে এসে দেখেন জাঙ্কুক এখনো পড়ে ঘুমোচ্ছে। জিন রেগে গেছে, চেয়ে বলেন, নামজনের বাচ্চা জাঙ্কুক, তুই এখনো পড়ে ঘুমাচ্ছিস? বেলা 8:30 বাজে, এখন ওটার নামগন্ধ নেই। স্কুলে যাবি কখন শুনি? হয়েছে একদম বাপের মতো। জাঙ্কুক ঘুম ঘুম চোখে বলে ওঠে, আম্মা একটু ঘুমাতে দাও না, এমন চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না তো কি করব? তোর স্কুলের টাইম হয়েছে সেই কখন, তুই এখনো পড়ে ঘুমাচ্ছিস আর বলছিস আমি কেন চেঁচাচ্ছি? আম্মা সত্যি করে বলো না কয়টা বাজে? এতক্ষণ যে আমি তোকে বলছি, তোর কি কথা কানে যাচ্ছে না? 8:30 বেজে গেছে। জাঙ্কুক তাড়াহুড়ো করে খাতা ছেড়ে উঠে বসে বলে, কি আম্মা 8:30 বেজে গেছে? তুমি আমাকে আগে বলনি কেন? আজকে 9টায় আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। ও মা, আমি কি করে জানি যে তোর আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে? আমি কি তোর সাথে স্কুলে যাই নাকি তুই আমাকে বলে রেখেছিস তোকে সকালে ডেকে দেওয়ার জন্য? জাঙ্কুক জিনের কথার কোনো উত্তর না দিয়ে তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকে যায় ফ্রেশ হতে। জাঙ্কুককে এভাবে তাড়াহুড়ো করতে দেখে জিনও তাড়াতাড়ি করে আলমারি থেকে জাঙ্কুকের স্কুল ড্রেস বের করে বিছানার উপরে রেখে কিচেন রুমে চলে যায় জাঙ্কুকের জন্য খাবার আনতে। জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে কোনো মতে রেডি হয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে স্কুলের উদ্দেশ্যে। জিন জাঙ্কুকের রুমে এসে দেখে জাঙ্কুক অলরেডি স্কুলে চলে গেছে। এই ছেলেটাকে নিয়ে আর পারি না বাবা, আমার একটা কথা যদি সে শুনতো। জাঙ্কুক সাইকেল চালাচ্ছে আর মনে মনে ভাবছে, যাক বাবা, তাড়াহুড়ার বসে তো মায়ের কাছে তের কথা জিজ্ঞেস করতে তো ভুলেই গিয়েছি। অন্যদিকে তে তো আছে মহা আনন্দে। সে তো আজকে তার বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছে। স্কুলে না গিয়ে তে তার বন্ধুদের সাথে নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছে, যা জাঙ্কুকের অজানা। যদি জাঙ্কুকের কানে কথাটা যায় যে তে স্কুলে না গিয়ে ছেলেদের সাথে ঘুরে বেড়াচ্ছে, তাহলে জাঙ্কুক জানতো পুঁতে ফেলবে তেকে। জাঙ্কুক এবার এসএসসি এক্সাম দিবে। জাঙ্কুক স্কুলে চলে যায়। দেন স্কুল ছুটির পর জাঙ্কুক তেদের ক্লাসে যায়। ক্লাসে গিয়ে জানতে পারে তে নাকি আজকে স্কুলে আসেনি। এই কথাটা শোনার পরই জাঙ্কুকের বুকটা দুপ করে উঠলো। তে তো স্কুলেই এসেছিল, তাহলে গেলটা কোথায়? তৎক্ষণাৎ তের একটা ফ্রেন্ড জাঙ্কুককে বলে, ভাইয়া, আমি কালকে ওদের বলতে শুনেছি ওরা নাকি আজ নদীর পাড়ে ঘুরতে গেছে। সম্ভবত ওরা সেখানেই আছে। কে কে গিয়েছে তের সাথে? লিসা, কাই আর তে। জাঙ্কুক কাইয়ের নামটা শোনা মাত্রই জাঙ্কুকের দুহাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। রাগের কারণে জাঙ্কুকের কপালের রগগুলো ফুলে উঠেছে। তাড়াতাড়ি করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে নদীর পাড়ে যাওয়ার উদ্দেশ্যে। জাঙ্কুক সেখানে যাওয়ার পর নিজের চোখের সামনের দৃশ্য দেখে থমকে যায়। রাগে জাঙ্কুকের পুরো শরীর জ্বলে যাচ্ছে। পারছে না কাইকে খুন করে মাটির নিচে পুঁতে ফেলতে, কারণ কাই তার কলিজায় হাত দিয়েছে। জাঙ্কুক দেখতে পায় কাই তের চুলে ফুল গুজে দিচ্ছে। জাঙ্কুক আর এসব নিতে পারছে না। জাঙ্কুক গিয়ে তের চুলের মুঠি চেপে ধরে তেকে জোরে একটা থাপ্পড় দেয়। তে কিছু বুঝে ওঠার আগেই থাপ্পড়টা দিয়েছিল জাঙ্কুক। তে তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। হঠাৎ এমন ঘটনা হওয়াতে সেখানে থাকা সকলেই হতভম্ব হয়ে তে আর জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক তেকে ছেড়ে কাইয়ের কাছে যায় আর গিয়ে কাইকে উড়ে ধরে মারতে থাকে। তে জাঙ্কুককে গিয়ে থামানোর চেষ্টা করে বলে, বেগি তুমি এমন করছো কেন আর আমাদের মারছো কেন? কি দোষ করেছি আমরা? জাঙ্কুক রেগে কাইকে ছেড়ে তের দিকে তাকিয়ে বলে, কি দোষ করেছিস তুই? এটা জিজ্ঞেস করছিস আমাকে? কি দোষ করিসনি তুই সেটা আমাকে বল। স্কুলে না গিয়ে এখানে ছেলেদের সাথে টাঙ্কি মার হচ্ছে তাই না? তোকে তো আমি বাসায় গিয়ে দেখে নিচ্ছি, দাঁড়া আগে এই কাইয়ের একটা ব্যবস্থা করি। জাঙ্কুক রেগে গেলে যে কি করতে পারে সেটা তের থেকে ভালো আর কেই বা জানে। তাই তে জাঙ্কুককে রাগ করতে দেখে পেছন থেকে জাঙ্কুককে জড়িয়ে ধরে বলে, ভাইয়া তুমি প্লিজ কাইকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি ওদেরকে বলেছিলাম এখানে আসতে। তের কথাটা শেষ হতে না হতেই জাঙ্কুক থেকে টানতে টানতে বাড়িতে নিয়ে চলে যায়। চলো জাঙ্কুক আর তের পরিচয়টা জেনে আসা যাক। জাঙ্কুকের আব্বু আর তের আব্বু দুই ভাই। জাঙ্কুকের আব্বু কিম নামজুন আর মা কিম সবজিৎ। জাঙ্কুকের বড় বোন পাই জিমিন, সে হোস্টেলে থেকে পড়াশোনা করে। তের বাবা ইউনজুন আর মা সুবিন। তে তাদের একমাত্র আদরের সন্তান। নামজুন আর ইউনজুন তাদের পারিবারিক বিজনেস সামলায়। আচ্ছা তাহলে এবার গল্পে ফেরা যাক। জাঙ্কুক থেকে টানতে টানতে বাসায় নিয়ে আসে।
তের কান্নার শব্দ শুনতে পেয়ে জাঙ্কুকের মা জিন কিচেন রুম থেকে এসে বলে, কি হয়েছে বাবা? আর তে এভাবে কান্না করছে কেন? সেটা না হয় তুমি তোমার আদরের তেকে জিজ্ঞেস করো। কি হয়েছে মা? তুই মামুনিকে বলবি না? বল কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? জাঙ্কুক কি তোকে কিছু বলেছে? তের কান্নার আওয়াজ শুনে তের মা সুবিন এসে বলে, কি হয়েছে মা? তুই এভাবে কান্না করছিস কেন? কেউ কি কিছু তোকে বলেছে? জাঙ্কুক বাবা, তুই এত রেগে আছিস কেন? কি হয়েছে তের? জাঙ্কুকের দিকে তাকিয়ে তার রাগ দেখে বলে, তুই কি ওকে মেরেছিস? তোমাদের মেয়ে স্কুলে না গিয়ে ছেলেদের সাথে ধেই ধেই করে ঘুরে বেড়াবে আর আমি তাকে চুমু খাবো? তে নীরবে কান্না করেই যাচ্ছে। তের কান্না দেখে তের মা সুবিন বলে, কি রে তে, তুই স্কুলে না গিয়ে কোথায় গিয়েছিলি? মা, আমি শুধু আমার বন্ধুদের সাথে। চুপ, বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলে তাই না? তোকে না আমি বলেছি ওই কাইয়ের সাথে না মিশতে, তারপরও তুই আমার কথা না শুনে। জিন জাঙ্কুকে থামিয়ে বলে, থাক, আর ওকে বকতে হবে না, মেয়েটাকে আর কাঁদাস না। যা তে মা, তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়। আর জাঙ্কুক তুইও যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোদের জন্য খাবার বাড়ছি। জাঙ্কুক তের দিকে রাগে চোখে তাকিয়ে মনে মনে বলে, আমি তো তোকে রাতেই দেখে নেব, তুই আমার কাছে পড়তে আসবি না। ও সরি, এখানে একটা কথা মিস্টেক হয়ে গেছে, জাঙ্কুক আর তের বয়সের কথা বলা হয়নি। জাঙ্কুকের বয়স 17 বছর আর তের মাত্র 12 বছর। মনে মনে এই কথাটা বলেই জাঙ্কুক উপরে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে তে খাবার টেবিলে নেই। জাঙ্কুক চুপচাপ খাবার খেয়ে উঠে চলে যায়। তারপর রাত্রিবেলা জাঙ্কুক পরের টেবিলে বসে বসে ফোন দেখছিল। ঠিক তখনই তে জাঙ্কুকের রুমের সামনে এসে দাঁড়ায় আর এসে জাঙ্কুকের রুমে উকিঝুঁকি মারা শুরু করে দেয়। ঠিক তখনই জাঙ্কুক দরজার দিকে তাকায় আর তেকে দেখে বলে, কি রে, রোবটের মতো এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমার রুমে ঢুকতে কি তোর লজ্জা লাগছে? না আসলে ভাইয়া, তুমি আমাকে মারবে না তো? আমি তোকে কতবার বলবো যে তুই আমাকে ভাইয়া বলে ডাকবি না? ভাইয়া বলবো না তো কি বলবো? তুমি তো আমার ভাইয়াই হও। তে আমাকে একদম রাগাস না, এখানে এসে বস। তে চুপচাপ জাঙ্কুকের পাশে গিয়ে বসে পড়ে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে কাট কাট গলায় বলে, তে আমি তোকে এখন কিছু প্রশ্ন করব আর তুই ঠিকঠাক উত্তর দিবি। তুই কি আজকের পর ওই কাইয়ের সাথে মিশবি? তে মাথা নিচু করে বসে থাকে। তা দেখে জাঙ্কুক বলে, আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি তে। মিশবো না তো, আমি মিশবো না। গুড গার্ল, আমি তোকে আজকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যদি আর কখনো ওই কাইয়ের সাথে তোকে দেখি, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। এরপর থেকে যখনই তে কাইকে দেখতো তখনই তাকে এড়িয়ে চলতো। কেটে গেছে আরো 1 মাস। এখন জাঙ্কুকের এসএসসি এক্সাম চলছে। রাত প্রায় 12টা বাজে। জাঙ্কুক তার পড়াশোনা শেষ করে চলে যায় তের রুমে। এটা তার নিত্যদিনের কাজ। তেকে জড়িয়ে না ধরলে যে তার ঘুম আসে না, এই কাজটা এখন তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। দেখতে দেখতে জাঙ্কুকের এক্সাম শেষ হয়ে যায়। জাঙ্কুক তার বন্ধুদের সাথে আজকে ঘুরতে বেরিয়েছে। হঠাৎ করে জাঙ্কুক তার সামনের দৃশ্যটা দেখে থমকে যায়। তে আর কাই একসাথে দাঁড়িয়ে আছে আর কাই তের চুল নিয়ে কি যেন একটা করছে। আসলে তের চুলগুলো অনেক লম্বা হওয়ার কারণে একটা গাছের ডালের সঙ্গে আটকে গিয়েছে আর সেটাই কাই গাছ থেকে ছুটিয়ে দিচ্ছে। তে অনেকবার কাইকে বারণ করেছে কিন্তু কাই তা শোনেনি। তে যে ভয়টা পাচ্ছিল এতক্ষণ সেটাই হলো। আর জাঙ্কুক ভেবেছে কাই অকারণেই তের চুলে হাত দিয়েছে। জাঙ্কুক তের কাছে গিয়ে তের হাত টানতে টানতে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে আসার পর জাঙ্কুক তেকে নিজের রুমে নিয়ে গিয়ে নিজের প্যান্টের বেল খুলে ইচ্ছা মতো তেকে পেটাতে থাকে। আগেই বলে রাখা ভালো, আজকে বাসায় কেউ নেই, সবাই একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছে। তের আর বুঝতে বাকি রইল না জাঙ্কুক কেন তার সাথে এমন করছে। তে অনেকবার জাঙ্কুককে বলতে চাইছিল যে এতে তার কোনো দোষ নেই। তে অনেকবার বারণ করা সত্ত্বেও কাই তার কথা শুনেনি। এতে তো তের কোনো দোষ নেই, কিন্তু জাঙ্কুক একটাবারও তের কথা শুনছে না। তে অনেক ছোট হওয়ার কারণে সে আর এসব নিতে পারছে না। তের পুরো শরীর নিস্তেজ হতে থাকে। এটা দেখে জাঙ্কুক নিজে থেকেই থেমে যায় আর তের কাছে গিয়ে চুলের মুঠি শক্ত করে ধরে বলে, এই চুলগুলোর জন্য সবকিছু হয়েছে না, আর এই চুলগুলোর জন্যই তো আমি তোকে এত মেরেছি। আজকে এই চুলগুলোই আমি রাখবো না। বলেই জাঙ্কুক কোথায় যেন একটা চলে যায় আর তে ফ্লোরে বসে বসে কান্না করতে থাকে। কিছুক্ষণ পর জাঙ্কুক হাতে কাছে নিয়ে রুমে আসে। তের আর বুঝতে বাকি রইল না যে জাঙ্কুক তের সাথে কি করতে চলেছে। তে মিনতি সুরে জাঙ্কুককে বলে, না ভাইয়া প্লিজ, তুমি এমন করো না আমার সাথে। বিশ্বাস করে এতে আমার কোনো দোষ নেই, সব দোষ ওই কাইয়ের। আমার অনেক শখের চুল, প্লিজ ভাইয়া তুমি এগুলো কেটো না। ভাইয়া তুমি যা ভাবছো তা নয়, অত শুধু আমার চুলগুলো। তেকে আর কিছু বলতে না দিয়ে জাঙ্কুক বলে, তোর চুলগুলো কি ছুঁয়ে দেখছিল, গান নিচ্ছিল, নাকি চুমু খাচ্ছিল? এই কথাটা বলেই জাঙ্কুক তের চুলের মুঠি চেপে ধরে চুল কাটতে শুরু করে। এর গায়ে এতটুকু শক্তি নেই যে তে জাঙ্কুককে বাধা দিবে। শেষ পর্যন্ত জাঙ্কুক তের চুলগুলো কেটেই দিল। তে এসব নিতে না পেরে অজ্ঞান হয়ে যায়। তেকে অজ্ঞান হতে দেখে জাঙ্কুকের প্রায় পাগল অবস্থা। কি করবে না কি করবে তা ভেবে পাচ্ছে না জাঙ্কুক। জাঙ্কুক থেকে কোলে নিয়ে খাটের উপর শুয়ে দেয়। তেকে ডাকতে থাকে, এই তে কথা বল, আমি তোকে এভাবে কষ্ট দিতে চাইনি, প্লিজ। আমি সরি না, আমি আর কখনো তোকে বকবো না, আমাকে ক্ষমা করে দে। চোখ খুল না প্লিজ। এই
কথা বল। তের কোনো রেসপন্স না পেয়ে জাঙ্কুক ভয় পেয়ে যায়। জাঙ্কুক তাড়াতাড়ি করে তার মা জিনকে কল করে জিনকে বলে তের শরীর ভালো নেই, তারা যেন তাড়াতাড়ি বাসায় চলে আসে। কথাটা বলেই জাঙ্কুক কলটা কেটে দেয়। অন্যদিকে জিন তো টেনশনে পড়ে গেছে, জাঙ্কুক মেয়েটার সাথে কি না কি করেছে। তারা সবাই তাড়াতাড়ি করে বাসায় চলে আসে। এসে দেখে তে নিস্তেজ হয়ে শুয়ে আছে আর জাঙ্কুক তের পায়ের কাছে বসে কান্না করছে। সুবিন তো তার মেয়েকে এই অবস্থায় দেখে হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়েছে। অন্যদিকে জিন ঘরের চারপাশে চোখ বুলিয়ে দেখে ঘরের বেহাল অবস্থা। তের চুলগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তা দেখে জিন আটকে উঠে। জিনের আর বুঝতে বাকি রইল না তের সাথে কি হয়েছে। আর আরেম তো এসে জাঙ্কুককে মারা শুরু করে দিয়েছে। জাঙ্কুককে মারতে মারতে আরেম তাকে জিজ্ঞেস করছে যে সে তের সাথে কি করেছে, কিন্তু জাঙ্কুক একটা কথার উত্তর দিচ্ছে না। তা দেখে আরেমের রাগটা আরো চরম পর্যায়ে উঠে যায়। একে তো তের এই অবস্থা, তার উপর আবার জাঙ্কুক কিছু বলছেও না। তের বাবা ইয়ঞ্জন তাড়াতাড়ি করে তাদের ফ্যামিলি ডক্টরকে কল করে তাড়াতাড়ি বাড়িতে আসার জন্য বলে। আর ডক্টর বাড়িতে এসে থেকে চেক আপ করে বলে কে থেকে এত জঘন্যভাবে মেরেছে, আর একটু হলেই তো মেয়েটা মরেই যেত। এই কথাটা শুনে বাড়ির সবাই আটকে উঠে। আচ্ছা যাই হোক, এটা আপনাদের ফ্যামিলি প্রবলেম, এখানে আমি ঢুকতে চাচ্ছি না। আর হ্যাঁ, আমি এখানে ওষুধ লিখে দিচ্ছি, এগুলো থেকে ঠিকঠাক মতো খাইয়ে দিবেন, তাহলেই ও সুস্থ হয়ে যাবে। আর আমি ওকে একটা ঘুমের ইনজেকশন দিয়ে দিয়েছি, সকালের আগে আর ও ঘুম ভাঙবে না। কথাটা বলে ডক্টর চলে যায়। ডক্টর চলে যেতে আরেম গিয়ে জাঙ্কুককে ইচ্ছা মতো মারতে থাকে। এটা দেখে জিন দৌড়ে গিয়ে নামজনকে বোঝানো সুরে বলে, দয়া করে ছেলেটাকে আর মারবেন না, ওকে ছেড়ে দিন। মারতে মারতে তো মেরেই ফেলবেন ওকে। সুবিনতের কাছ থেকে দৌড়ে এসে নামজনকে বোঝানো সুরে বলে, ভাইজান ও ছোট মানুষ, বুঝতে পারিনি, একটা ভুল না হয় করে ফেলেছে, ওকে আমাদের এবারের মতো ক্ষমা করে দেওয়া উচিত। কে ছোট মানুষ? একে তোমাদের কোন দিক দিয়ে ছোট বলে মনে হয়? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ও আজকের মধ্যেই ইউএস যাবে। কোনো কিন্তু নয়। জাঙ্কুক এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার বলা কথা শুনছিল। তারপর জাঙ্কুক সবাইকে উদ্দেশ্য করে বলে, ঠিক আছে, আমাকে নিয়ে যেহেতু আপনাদের এত সমস্যা, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি ইউএস চলে যাব। যতদিন তে বাড়িতে আছে ততদিন পর্যন্ত আমি এই বাড়িতে পাও রাখবো না। কথাটা বলেই জাঙ্কুক সামনে থাকা চেয়ারে লাথি মেরে নিজের রুমে চলে যায়। জিন নিজের আঁচলে মুখ গুজে কান্না করতে থাকে। সুবিন তাকে সান্ত্বনা দিয়ে বলে, ভাবি আপনি কাঁদবেন না দয়া করে, জাঙ্কুক না হয় ছোট মানুষ, ওর আগের মতো এসব বলে ফেলেছে। বললেই কি ও সেটা করবে? দেখবেন ও নিশ্চিত পড়াশোনা শেষ করে আমাদের ছেলে আবার আমাদের কাছে ফিরে আসবে। পরের দিন সকাল 5টায় জাঙ্কুক ঘুম থেকে উঠে তের রুমে যায়। গিয়ে দেখে তের এখনো জ্ঞান ফিরেনি। জাঙ্কুক তের দিকে কতক্ষণ ধরে তাকিয়ে থাকে আর তেকে উদ্দেশ্য করে বলে, বিশ্বাস করতে, আমি তোকে মারাত্মক ভালোবাসি। আমি চাই না আমার জন্য তুই কষ্টে থাক। তাই তো বাবা বলার সঙ্গে সঙ্গে আমি যেতে রাজি হয়ে গেছি। কোনোদিন বুঝলি না আমায়, না আর বুঝতে পারবি। জানি না কবে বুঝবি, আর যখন বুঝবি তখন অনেক দেরি হয়ে যাবে। তে ভালো থাকিস, নিজের যত্ন নিস। বলেই জাঙ্কুক কাঁদতে কাঁদতে তের কপালে একটা চুমু এঁকে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। আর যেটা জিন দেখতে পায়, সকাল 8টায় তের ঘুম ভাঙে। ততক্ষণে জাঙ্কুক ইউএসএ যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। হঠাৎ ফোন বেজে ওঠার শব্দে জাঙ্কুক ওদিক থেকে বর্তমানে ফিরে আসে। জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফোন রিসিভ করে কানে তুলে বলে, হ্যাঁ জিমিন বল। তোকে আমি আগেই বলে দিই যে আমাকে বাড়িতে যাওয়ার জন্য একদম জোর করবি না। আজকে 7টা বছর হয়ে গেছে তুই একবারের জন্য বাড়িতে আসিসনি, আমার জন্য হলেও এবার বাড়িতে আয় প্লিজ জাঙ্কুক। আপু, আমি তোকে কয়বার বলেছি যে আমি বাড়িতে ফিরবো না? তারপর জিমিন কান্না করতে করতে বলে, তুই জানিস তুই চলে যাওয়াতে বাবা মা ঠিক কতটা কষ্ট পেয়েছেন? মা তো প্রত্যেকদিন কান্না করে তোর জন্য। জাঙ্কুকের কেন জানি এই কথাটা শুনে খুব কষ্ট লাগলো। তারও তো খুব কষ্ট হয় তার বাবা মাকে ছেড়ে থাকতে। জিমিন আবার বলে, আমি কি তোকে একা বাড়িতে আসার জন্য বলছি নাকি? বাবা মা কত করে বলেছে তোকে বাড়িতে আসার জন্য, আর তারা ফোন দিলে তুই তাদের ফোন রিসিভ করছিস না কেন? জাঙ্কুক কিছু না বলে কলটা কেটে দেয়। যাক বাবা, ফোনটা কেটে দিল, আল্লাহই জানে বাবা মাকে কি খেয়ে ডাউনলোড দিয়েছে। এত গাড়তেরা, যারা জন্ম দিয়েছে তাদের কথাই শুনে না, থাকতো আবার আমার কথা শুনবে। অন্যদিকে জাঙ্কুক ডিসিশন নিয়ে ফেলেছে যে আজ সে সন্ধ্যার ফ্লাইটেই কোরিয়াতে ফিরবে। জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড জিহব এসে জাঙ্কুকের পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, কি রে, এতক্ষণ ধরে কি তোর প্রেমিকের সঙ্গে কথা বলছিলি? হোয়াট ননসেন্স, কি যাতা বলছিস? প্রেমিক আসবে কোত্থেকে শুনি? ওটা জিমিন আপু ছিল। তোর প্রেমিকা নেই বুঝি? 7 বছর আগে। জাস্ট শাট আপ জিহব। আরে তুই রেগে যাচ্ছিস কেন? আমি তো জাস্ট তোর সঙ্গে একটু মজা করছিলাম। এসব ব্যাপার নিয়ে কেউ কি মজা করে জিহব? আচ্ছা শোন, সন্ধ্যার ফ্লাইটে আমি কোরিয়াতে ফিরছি।
তুই যেতে চাইলে আসতে পারিস। এমন ভাবে বলছিস আমি যেন তোদের বাড়িতে গিয়ে দারোয়ানের কাজ করব। আমি আবার সেটা কখন বললাম? জিমিন আপু তোকে যেতে বলেছে তাই আমি যেতে বললাম তোকে। জিমিন আপু আমাকে যেতে বলেছে? তাহলে তো আমি যাবই। কাউকে কিছু না জানিয়ে জেহব আর জাংকুক সন্ধ্যার ফ্লাইটে কোরিয়াতে জাংকুকদের বাড়িতে ফিরে। আজকে 7টা বছর পর জাংকুক বাড়িতে এসেছে। জিমিন বারান্দা দাঁড়িয়ে তার হবু বউ সুগার সঙ্গে ফোনে কথা বলছিল। তখনই জিমিন নিচের দিকে তাকায় আর দেখে জাংকুক গাড়ি থেকে নামছে। এটা দেখে জিমিন চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলে। জিমিনকে এভাবে চেঁচাতে দেখে ড্রয়িং রুমের সবাই জিমিনের দিকে হা করে তাকিয়ে আছে। জিন তো বলেই ফেললো, কি রে জিমিন, এভাবে চেঁচাচ্ছিস কেন? কিছু কি হয়েছে? কি হয়নি মা, তা বলো। তোমার ছেলে বাড়ি ফিরেছে? তে নিজের ঘরে বসে উপন্যাস পড়ছিল। জিমিনের চিৎকার শুনে নিচে নেমে আসে। এসেই জিমিনের কথাটা শুনে তের পা দুটো থমকে যায়, হৃদ স্পন্দন বেড়ে যায়, তের গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। অজানা এক শিহরণে আবেশেই তের চোখগুলো বন্ধ হয়ে যায়। ওরা সবাই কথা বলছিল, ঠিক তখনই জাংকুক আর জেহব ড্রয়িং রুমের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। জাংকুককে দেখা মাত্রই জিন দৌড়ে গিয়ে জাংকুককে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। জাংকুক তার মাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ বাড়ির সকলে জাংকুক আর জেহবের সাথে কৌশল বিনিময় করে। আর জিমিন জেহবকে বাম পাশের কর্নারের রুমটা দেখিয়ে দিল থাকার জন্য। আর জাংকুক নিজের রুমে চলে যায়। জাংকুক নিজের রুমে গিয়ে তো পুরো অবাক। জাংকুক যেভাবে তার রুমটা রেখে গিয়েছিল ঠিক সেইভাবে রুমটা গোছানো আছে। জাংকুক ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের হাতে ঘড়িটা খুলছিল। তখনই তে জাংকুকের রুমের সামনে এসে উকিঝুঁকি মারা শুরু করে জাংকুককে এক নজর দেখার জন্য। কালো শার্ট, কালো প্যান্ট, চুলগুলো এসে কপালে ভাঁজ হয়ে পড়ে আছে। দেখতে পুরো চকলেট বয় লাগছে তের কাছে। জাংকুকের দরজার কাছে আসতে দেখিতে দৌড়ে নিজের রুমে চলে যায়। জাংকুক দরজাটা লাগিয়ে খাটের উপর গিয়ে বসে মনে মনে ভাবে, কোথায় আমার জান পাখিটা? যাকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে তাকেই তো দেখতে পেলাম না। সে কি জানে না যে আমি এসেছি? কথাটা ভেবে জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। আত্মের কথা ভাবতে ভাবতে জাঙ্কুক সেখানেই ঘুমিয়ে পড়ে। ঘন্টাখানিক পর জেহব এসে জাঙ্কুকের দরজা ধাক্কানো শুরু করে দেয়। জেহবকে এভাবে দরজা ধাক্কাতে দেখে জাঙ্কুক চেঁচিয়ে বলে, এই জেহবের বাচ্চা, আমি কি কানের মাথা খেয়ে ফেলেছি যে তুই দরজা ভেঙে ভেতরে প্রবেশ করার প্ল্যান করছিস? আচ্ছা বাবা, সরি, এবার তো দরজাটা খোল। জাঙ্কুক দরজা খুলতে খুলতে বলে, কি হয়েছে? আমাকে আবার কি দরকার পড়লো তোর? নিচে সবাই খাবার টেবিলে তোর জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি নিচে আয়। আচ্ছা তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর জাঙ্কুক ফ্রেশ হয়ে নিচে যায় খাবার খাওয়ার জন্য। জাঙ্কুক খাবার খাচ্ছিল, ঠিক তখনই জাঙ্কুকের চোখগুলো আটকে যায় সিঁড়ির দিকে, কারণ সিঁড়ি দিয়ে তে নিচে নামছিল রাতের খাবার খাওয়ার জন্য। জাঙ্কুক যেন তের দিক থেকে চোখ সরাতেই পারছে না। তের হাঁটু সমান লম্বা চুল, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, পরনে গোলাপি রঙের একটা থ্রি পিস। দেখতেই অসম্ভব সুন্দর লাগছে জাঙ্কুকের কাছে তেকে। জাঙ্কুক তেকে সামনে থেকে দেখার জন্য 7টা বছর ধরে অপেক্ষা করছিল। এতদিন জিমিনের কাছ থেকে জাঙ্কুক তের সব খোঁজ খবর রাখতো, তাই জাঙ্কুকের অসুবিধা হলো না তেকে চিনতে। জাঙ্কুকের ধ্যান ভাঙে জিনের কথায়। কি রে আব্বা, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে না? এভাবে চুপ করে বসে আছিস কেন? না আম্মা, কিছু না। তে এসে জিনের পাশে দাঁড়াতেই জাঙ্কুক বলে ওঠে, আম্মা, এটা কি আমাদের ন্যান্সি নাকি? কিরে ন্যান্সি, কেমন আছিস? ন্যান্সি হচ্ছে তে আর জাঙ্কুকের ফুফাতো বোন। তারা দুজন সমবয়সী। জাঙ্কুকের মুখে ন্যান্সির নাম শুনে তে ব্রুকুচকে জাঙ্কুকের দিকে তাকাতেই জিন বলে ওঠে, আরে এটা আমাদের তে, তুই তেকে চিনতে পারছিস না? জিনের মুখে তের নামটা শোনার পর জেহব জাঙ্কুকের দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, কি এটা আমাদের তে? আর একটু হলেই জেহব সবার সামনে থেকে ভাবি বলে ফেলতো। জাঙ্কুক জেহবের কথা শুনে জেহবকে মিনমিনিয়ে বলে, ওই সবা চুপ কর, আর একটু হলেই তো তুই আমার সব কিছু ফাঁস করে দিতি। এই খাবার না খেয়েই তার আম্মুর কাছে কিচেন রুমে চলে যায়। জেহব তের যাওয়ার দিকে তাকিয়ে জাঙ্কুককে বলে, কি রে জাঙ্কুক, ভাবি এভাবে না খেয়ে চলে গেল কেন? আমি কি করে বলবো, হয়তো ওর খিদে নেই তাই ও খায়নি। অন্যদিকে তাই কিচেন রুমে যেতেই তের মা তাকে জিজ্ঞেস করে, কি রে, খাবার না খেয়ে চলে এলি যে? মা, আমি পরে তোমাদের সাথে খাবো। দুদিনও আর কিছু বলে না। তারপর সবাই রাতের খাবার খেয়ে যে যার মতো রুমে চলে যায়। রাত বাজে 12টা, পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে আছে। জাঙ্কুক নিজের রুমে বসে ফোন টিপছে বলে ভুল হবে, সে ফোনে তার ছবিগুলো দেখছিল। তার ছবিগুলো দেখতে দেখতে জাঙ্কুক বিড়বিড়িয়ে বলে, কি আশ্চর্য, আমি এখানে বসে বসে তোর ছবি কেন দেখছি? ও তো আমার পাশের রুমেই আছে। আসলে জাঙ্কুকের রুমের পাশের রুমটা ছিল তের। জাঙ্কুক নিজের হাতের ফোনটা খাটের উপর রেখে তের রুমের সামনে দরজায় এসে দাঁড়ায়। জাঙ্কুক দেখতে পায় যে তের রুমের দরজাটা এখনো খোলা। জাঙ্কুক মনে মনে বলে, এখনো দেখছি পাখি অভ্যাস যায়নি, পাখি এখনো দরজা খুলে ঘুমায়। বলেই জাঙ্কুক
জাঙ্কুক রুমে প্রবেশ করে দেখে যে তে ঘুমিয়ে আছে। জাঙ্কুক গিয়ে তের মাথার পাশে হাঁটু গেড়ে বসে তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ করে জাঙ্কুকের চোখ পড়ল তের শরীরের দিকে, কেমন এলোমেলো হয়ে ঘুমোচ্ছে। গায়ের ওড়নাটা বুকের এক পাশে পড়ে আছে, যার কারণে বুকটা পুরো দৃশ্যমান। জাঙ্কুকের বুকের দিকে তাকিয়ে শুকনো একটা ডোক গিলে বলে, এসব দেখে কি নিজেকে সামলে রাখা যায়? জাঙ্কুকের চোখ জোড়া আটকে যায় তের উন্মুক্ত কোমরের দিকে। আসলে তে 3 পিস পরেছিল, তাই তের জামাটা একটু সরে গেছে, যার কারণে তের উন্মুক্ত কোমর জাঙ্কুকের চোখের সামনে দৃশ্যমান। জাঙ্কুক তের দিক থেকে নিজের 2 চোখ সরিয়ে জোরে জোরে কয়েকটা শ্বাস ছেড়ে বলে, এই মেয়েটা আজকে আমাকে মারার প্ল্যান করে রেখেছে মনে হয়। জাঙ্কুক তের কাছে গিয়ে তের দিকে তাকায়, তারপর জাঙ্কুক আস্তে আস্তে করে নিজের মুখটা তের মুখের কাছে নিয়ে যায়। জাঙ্কুকের গরম নিঃশ্বাস তের মুখে পড়তে তে একটু কেঁপে ওঠে। তেকে লড়তে দেখে জাঙ্কুক তাড়াতাড়ি করে তের থেকে দূরে সরে আসে। জাঙ্কুক যখন দেখতে পায় তে আর নড়ছে না, তখন জাঙ্কুক বিড়বিড়িয়ে বলে, না, এখানে আর থাকা যাবে না। এখানে আর 1 সেকেন্ড থাকলে আমি তের সাথে ভয়ঙ্কর কিছু করে ফেলবো। কথাটা বলেই জাঙ্কুক তাড়াতাড়ি করে তের রুম থেকে নিজের রুমে চলে যায়। পরের দিন সকালবেলা তের ঘুম ভাঙে বাড়িতে প্রচুর চেঁচামেচির আওয়াজ শুনে। তে শোয়া থেকে উঠে ঘুম ঘুম চোখে বলে উঠে, বুঝতে পারছি না বাড়িতে এত চেঁচামেচি কিসের? তের হঠাৎ করে মনে হলো আজকে জিমিনের হলুদ সন্ধ্যা। তে হুড়মুড়িয়ে বলে উঠে, আজকে জিমিন আপুর হলুদ সন্ধ্যা আর আমি এখনো পরে পরে ঘুমাচ্ছি। জিমিন আপু জানতে পারলে আমায় নিশ্চিত খুন করে ফেলবে। কথাটা বলার সাথে সাথে জিমিনের চিৎকার শুনতে পায় তে। তের বাচ্চা, তুই এখনো পরে পরে ঘুমাচ্ছিস? ওইদিকে একটু পর আমার মেহেদির অনুষ্ঠান শুরু হবে, আর তুই এখনো পরে পরে ঘুমাচ্ছিস? জিমিন মুখ ফুলিয়ে কথাটা বলে। জিমিনকে এভাবে রাগ করতে দেখে তে জিমিনকে জড়িয়ে ধরে বলে, সরি আপু, কালকে উপন্যাস পড়তে পড়তে রাতে একটু দেরি করে ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তোকে যে কালকে ড্রেসটা দিয়েছিলাম, ফ্রেশ হয়ে রেডি হয়ে তাড়াতাড়ি নিচে চলে আয়। আচ্ছা তুমি যাও, আমি আসছি। কথাটা বলেই তে ফ্রেশ হতে চলে যায়। তারপর তে ফ্রেশ হয়ে নিচে যায়। নিচে গিয়ে দেখতে পায় পুরো বাড়িটা সুন্দর করে সাজানো। তে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল। ঠিক তখনই জিন থেকে বলেন, তেমা, মামুনির কথাটা একটু শুন। জাঙ্কুক গিয়ে তাড়াতাড়ি কফিটা দিয়ে বাবা, সকালে ঘুম থেকে উঠে জাঙ্কুক কফি না খেলে আবার রেগে যাবে। তে কিছু বলতেছে ও বলতে পারলো না। জিন তাড়াতাড়ি করে তের কাছ থেকে চলে গেল। তের আর কি করার, তাড়াতাড়ি করে জাঙ্কুকের রুমে চলে গেল। গিয়ে দেখে ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছে। তে বুঝতে পারে জাঙ্কুক ওয়াশরুমে আছে। তে যখনই টেবিলের উপরে কফির মগটা রেখে চলে আসতে নিবে, ঠিক তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দে তের পিছন ফিরে তাকাতেই দেখতে পায় জাঙ্কুক একটা টাওয়াল পরে আছে, আর একটা টাওয়াল দিয়ে নিজের চুলগুলো মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরোচ্ছে। জাঙ্কুককে এই অবস্থায় দেখে তে হা করে জাঙ্কুকের বডির দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক এভাবে থেকে তার দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে তেকে বলে, এভাবে হা করে তাকিয়ে কি দেখছিস? জীবনে পুরুষ মানুষ দেখিসনি নাকি? জাঙ্কুকের কথা শুনে তে লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে, না, মানে জাঙ্কুক ভাই আসলে। আমতা করার দরকার নেই, আগে বল যে তুই আমার রুমে কার পারমিশন নিয়ে ঢুকেছিস? না আসলে জাঙ্কুক ভাইয়া, তোমার জন্য কফি নিয়ে এসেছি। আমার জন্য কফি আনতে তোকে কে বললো? হ্যাঁ না আসলে মানে মামুনি পাঠিয়েছে আমাকে। বাড়িতে কি মানুষের অভাব পড়েছে নাকি যে তোকে দিয়ে আমার জন্য কফি পাঠালো? তেকে এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক বলে, এভাবে রোবটের মতো দাঁড়িয়ে না থেকে আমার রুম থেকে বেরো, গেট আউট। তে ছলছল নয়নে জাঙ্কুকের রুম ত্যাগ করে। তে রুম থেকে বেরিয়ে যাওয়ার পরে জাঙ্কুক বাঁকা হেসে বলে, সরি জান, তোকে এখন দূরে না রাখলে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তোকে আমার থেকে দূরে রাখার জন্য এমন অভিনয় তো করতেই হবে জান পাখি। অন্যদিকে তে নিজের রুমে গিয়ে ফ্লোরে বসে কান্না করতে করতে বলে, আমি কি এমন দোষ করেছিলাম জাঙ্কুক ভাইয়া, যার ফল তুমি আমার সাথে এমন আচরণ করছো? তুমি কি ভেবেছো তুমি চলে যাওয়ার পর আমি ভালো ছিলাম? তুমি ভাবতে পারবে না যে আমি তোমাকে কত পরিমাণ মিস করেছি জাঙ্কুক ভাইয়া। ওয়াইন হচ্ছে তের বেস্ট ফ্রেন্ড। ওয়াইন সকালবেলা তেদের বাড়িতে এসে তেকে কোথাও খুঁজে না পেয়ে তের রুমের সামনে এসে তেকে ডাকতে থাকে। ওয়াইনের গলার আওয়াজ শুনে তে তাড়াতাড়ি করে চোখ মুছে দরজা খুলে দেখে ওয়াইন তার সামনে দাঁড়িয়ে আছে। তে ওয়াইনকে দেখে জিজ্ঞেস করে, কি রে, কেমন আছিস? আর তুই কখন এলি? তুই আগে বল, তুই এতক্ষণ দরজা বন্ধ করে কি করছিলি? আমি তোকে পুরো বাড়ি খুঁজেছি। আসলে ওয়াইন, আমি এতক্ষণ ওয়াশরুমে ছিলাম। আচ্ছা বুঝেছি বাবা, এখন তাড়াতাড়ি নিচে চল, জিমিন আপু তোকে ডাকছে।